দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আর ভাস্বতীর সঙ্গে আরো বারো নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। অবশ্যই আমরা বিহারের দিকে নজর রাখবো আজকে ভাস্বতী, কারণ বিহারে যে পালা বদল দেখলাম, যে নীতিশ কুমার তিনি কিন্তু কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন, রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের কাছে তার এই ইস্তফা যা নিয়ে কিন্তু এই মুহূর্তে 360 ডিগ্রি যে ঘুরে গেলেন নীতিশ কুমার, অবশ্যই সেদিকে আমাদের নজর রাখতে হবে একেবারে অভিক। এবং সেই জায়গা থেকে বলাই যায় যে বিহারের রাজনৈতিক পটভূমিতে বড় পালা বদল। কারণ আপনাদের জানিয়ে রাখবো যে এর আগে 2013 সাল থেকে এই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে পালা বদলের শুরু হয়। এবং আজ আমরা দেখলাম যে ঘন্টায় ঘন্টায় প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছিলাম, এবং বেশ কিছুক্ষণ আগে বলা যেতে পারে বেলা 11টার কিছু পরে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র তুলে দেন নীতিশ কুমার। আজ বিকেল 4টায় তিনি শপথ নিতে চলেছেন এমনটাই জানা যাচ্ছে। তবে তিনি খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন যে যারা জোট গড়ছে তারা জোট গড়তেই ব্যস্ত, কোনো রকম কাজ করছে না, এবং তার জন্য সেই জোট ছেড়ে নতুন জোট করার আহ্বান জানিয়েছেন নীতিশ কুমার। লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের কাছে এটা একটা বড়সড় প্রভাব। অভিক, এটা তো বলাই যায়। একেবারেই ভাস্বতী, তুমি যেমনটা বলছিলে এই ক্ষেত্রে কিন্তু যেমনটা আমরা বুঝতে পারছি কোথাও না কোথাও গিয়ে এই ইন্ডিয়া জোট নিয়ে আশাভঙ্গ হয়েছিল নীতিশ কুমারের মধ্যে। তিনি কোথাও গিয়ে তার মোহভঙ্গ হয়েছিল। যে ইন্ডিয়া জোটকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন, এবং আমরা কিন্তু প্রথম থেকেই দেখেছিলাম যে এই বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া গঠনের ক্ষেত্রে নীতিশ কুমার যার ভূমিকা কিন্তু সব থেকে প্রথমে ছিল, কোথাও গিয়ে তিনি পরবর্তী সময়ে যখন বাকি বৈঠকগুলো হচ্ছিল বেঙ্গালুরু, মুম্বাই, বিভিন্ন জায়গাতে, সেখানেই কোথাও গিয়ে তিনি গুরুত্বহীন হয়ে পড়ছিলেন, যার কারণে কিন্তু বারবার তার মনে এই ক্ষোভ তৈরি হচ্ছিল। তিনি কিন্তু আজকে যখন ইস্তফাপত্র জমা দিতে যান রাজভবনে, ঢোকার মুহূর্তে তিনি কিন্তু সেই একই বার্তা আজকে তুলে ধরেন যে যখন তিনি জেডিইউর পরিষদীয় দলের সঙ্গে আজকে সকালবেলায় বৈঠক বসেছিলেন, সেই বৈঠকেও কিন্তু দলের বিধায়কদের সঙ্গে তিনি আলোচনা করেছিলেন এই বিষয়ে, তিনি এই জোট ছাড়বেন কিনা, মুখ্যমন্ত্রীত্বের পদ ছাড়বেন কিনা, সেখানে কিন্তু সকলেই সেই সায় দিয়েছিলেন। এবং এই ক্ষেত্রে কিন্তু ভাস্বতী আমরা দেখছি যে এই নবমবারের জন্য ফের একবার তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কিন্তু খুব ইন্টারেস্টিং ভাস্বতী, আমরা দেখলাম যে সকালবেলায় তিনি কিন্তু এই যে মহাগঠবন্ধন তার মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু বিকেল বেলায় তিনি আবারও মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হবে একেবারে অভিক। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যেমনটা তিনি জোট পরিবর্তন করছেন। তবে আমার যতদূর মনে হয় গত বছর 30শে জানুয়ারি তিনি একটি মন্তব্য করেছিলেন যে কোনোদিন বিজেপির সঙ্গে একসাথে হব না, কিন্তু পরবর্তীতে আবারও তাকে ঘর ওয়াপসি হতে হচ্ছে। এবং অমিত শাহ গত বছর ফেব্রুয়ারিতে মন্তব্য করেছিলেন যে আয়ারাম গয়ারামের রাজনীতি কিন্তু থাকেই এই রাজনৈতিক ভূমিকায়, কিন্তু কোনোভাবে নীতিশ কুমারের জন্য বিজেপির দরজা বন্ধ। কিন্তু সেই অমিত শাহ কিন্তু এই যে পদত্যাগ, সেই পদত্যাগে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অমিত শাহর, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আপনাদের একবার শোনাই বরং যে নীতিশ কুমার পদত্যাগের পর, অর্থাৎ ইস্তফাপত্র তুলে দেওয়ার পর ঠিক কি বলেছেন। आप सब लोगों को हम बता देते हैं कि आज हमने इस्तीफा दे दिया। समझ गए ना? आज हमने मुख्यमंत्री से इस्तीफा दे दिया और जो सरकार थी उसको भी समाप्त करने का हमने आज गवर्नर साहब को दे दिया। अरे इसलिए नौबत हुई है कि ठीक नहीं चल रहा था, तो इसीलिए थोड़ी परेशान। आप लोग तो हमसे बहुत पूछ रहे थे, हम बीच में बंद कर दिए थे कुछ बोलना, तो हम देख रहे थे। तो वही सब लोगों की राय, अपने पार्टी के लोगों की राय, चारों तरफ से राय आ रही थी, तो हमने सब लोगों की बात को सुन लिया। तो इसीलिए आज हमने इस्तीफा दे दिया। अब ये जो भी सरकार थी वो समाप्त कर दिया गया। बीजेपी साथ दे रही है, आप गठबंधन को आपको छोड़ना पड़ा नहीं? हाँ, अभी हम जो पहले गठबंधन को छोड़ के नए गठबंधन बनाए थे, और जो नया गठबंधन 1.5 महीना से बनाए थे, 1.5 साल से, तो यहाँ पर भी जो स्थिति इधर आकर के ठीक नहीं लगी है,
और जिस तरह से लोगों का दावा हो रहा था, जो इतना मेहनत किया जाता था कि वही लोग ये सब काम कर रहे हैं, वो सब जरा धीरे धीरे लोगों को खराब लग रहा है। আপনাদেরকে শোনালাম নীতিশ কুমার তিনি ঠিক কি বলেছেন রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেওয়ার সময়। আমরা এই নিয়েই কথা বলি, বরং আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, জল্পনা তো দীর্ঘদিন ধরেই চলছিল, সেই জল্পনাতেই কার্যত আজকে শিলমোহর পড়ে গেল, মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে আজ সকালবেলায় আমরা দেখলাম যে মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু বিকেলবেলাতেই তিনি এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। কিন্তু বিজেপি বিধায়ক তাদের মনেও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, একটা বিতর্ক তৈরি হয়েছিল এই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এরপর কি কোনো রকম বাধার সম্মুখীন তাকে এরপর আর হতে পারে, কি মনে হয়? দেখো, নীতিশ কুমারের যে অনৈতিক রাজনীতি যেটা তিনি চালিয়ে যাচ্ছেন অনেক বছর ধরে, তার আরেকটি নিদর্শন আজকে আমাদের সামনে এলো। মাত্র 1.5 বছর আগে তিনি বিজেপি জোট ছেড়ে ধর্মনিরপেক্ষ জোটে এসেছিলেন। আমাদের মনে পড়বে মাত্র 2-3 মাস 4 মাস আগেও তিনি ইন্ডিয়া জোট গড়ার ব্যাপারে প্রথম মুখ্য ভূমিকা নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি মরে যাব তবু আমি আর কখনো বিজেপির হাত ধরবো না। সেই লোকটি আবার মুখ্যমন্ত্রীত্বে পদত্যাগপত্র দিয়েছেন এবং যে সরকার চলছিল সেই সরকারের পতন ঘটিয়েছেন এবং এর পরে আবার বিজেপির সমর্থন নিয়ে সরকার করবার চেষ্টা অবশ্যই হবে। তুমি যে কথাটা বলছিলে, গুরুত্বপূর্ণ কথা, যে নীতিশের এই বারবার পাল্টিবাজি, যার জন্য তাকে পাল্টুরাম বলা হয়, তাতে কি বিজেপির বিধায়করা বা বিজেপির নেতারা সবাই খুশি? মনে হয় না। সেই জন্যই অমিত শাহ, যার পশ্চিমবঙ্গ সফরের কথা ছিল, তিনি হঠাৎ সেই সফর বাতিল করেছেন এবং সম্ভবত বিহারের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই দিকে নজর রাখা এবং দলের মধ্যে কিছু ভিন্ন মত যে রয়েছে তাকে দমন করা এবং দলকে এক রাখার চেষ্টা মধ্যে রয়েছেন অমিত শাহ, এরকম খবর আমাদের কাছে সূত্র মারফত আসছে। আমাদের কাছে এমন খবরও আসছে যে এই পরিস্থিতিতে তীব্র সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি, সেই বিজেপির সঙ্গে আবার হাত মেলানোর ব্যাপারে নীতিশ কুমারের নিজের দল জনতা দল ইউনাইটেডের মধ্যে নানা মতের অস্তিত্ব রয়েছে। যে মতগুলোকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং শেষ পর্যন্ত বড় বড় পুরস্কার দিয়ে অর্থাৎ মন্ত্রী ইত্যাদি করে সেই ভিন্ন মতের লোকেদের একসঙ্গে রাখার চেষ্টা করা হচ্ছে। ঠিক কি হয় সেটা বুঝতে আজকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্ভবত রাজ্যপালের কাছে ইতিমধ্যেই বিজেপির সমর্থনে নতুন জোট সরকার গড়বার দাবি করেছেন নীতিশ কুমার। সেক্ষেত্রে বিহারে কিন্তু সব থেকে বড় পার্টি আরজেডি, তাদের 79 জন বিধায়ক রয়েছেন। রাজ্যপাল তাকেও ডাকতে পারে, আরজেডিকেও ডাকতে পারে সরকার করার জন্য, অথবা নীতিশ কুমারের যে দাবি যে আমি এবং আমার দল বিজেপির সঙ্গে মিলিয়ে সরকার করব, সেই হিসেবে নীতিশ কুমারকেও ডাকতে পারে। সেক্ষেত্রে বিজেপির একাধিক উপমুখ্যমন্ত্রী হতে পারে। সব মিলিয়ে এই ঘটনাগুলো সামনের কয়েক ঘন্টায় ঘটবে। তবে এটা ঠিক যে লোকসভা নির্বাচনের ঠিক আগে বিহারের এই ঘটনা হিন্দুত্ববাদী শিবিরের একটা বড় হামলা, আক্রমণ ধর্মনিরপেক্ষ শিবিরের ওপর। আশিস দা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে বারবার এই যে দলবদল করার ছবিটা আমরা বিহারের রাজনীতিতে দেখতে পাচ্ছি এবং নীতিশ কুমার তিনি বারবার এই বদল করছেন, আবারও পরবর্তী সময়ে যে কিছুদিনের মধ্যেই এই দলবদল তিনি করবেন না এমনটার কোনো সিওরিটি দেওয়া যায় না। সেক্ষেত্রে কি এবারে বিজেপি আরো অনেকটা সাবধানী হবে? তাকে বিজেপি বিধায়করা তার বাড়িতে যাবেন, আজকে তার বাসভবনে গিয়ে তাকে সমর্থন জানাবেন, চিঠি দেবেন, কিন্তু সেখানে কি কোনো রকম বিজেপির তরফ থেকে এবার শর্ত আরোপ করা হতে পারে, কি মনে হয়? দেখো, বিজেপির সঙ্গেই 2020 সালে তিনি জোট করে নির্বাচনে লড়েছিলেন এবং গরিষ্ঠতা পেয়ে বিজেপির সমর্থনেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যেটা চলেছিল 2 বছর 2022 সাল পর্যন্ত। তারপরে তিনি আরজেডির হাত ধরেন, আবার এখন তিনি বিজেপির হাত ধরেছেন, অর্থাৎ 20 থেকে 25 এই 5 বছরের একটা টার্মের মধ্যে তিনি 3টে পৃথক পৃথক জোটে তিনি যুক্ত হলেন। সুতরাং তার এই যে
পাল্টিবাজি বলা যেতে পারে, দল বদলু চরিত্র বলা যেতে পারে, তাকে বিজেপি আটকাতে পারবে বলে মনে হয় না। কিন্তু বিহারের জনতা জিনিসটাকে কিভাবে দেখছে তার উপরে অনেকটাই নির্ভর করবে। সামনেই লোকসভা নির্বাচন, হয়তো বিজেপির সঙ্গে সিট শেয়ারিং হবে, কিছু আসন বিজেপি ছেড়ে দেবে জেডিইউকে। কিন্তু আশুতোষ দা, এক্ষেত্রে কি তাহলে আপনি যেমনটা বলছিলেন যে জনগণের মধ্যে কোথাও একটা প্রভাব পড়তে পারে, জনগণ তারা কিভাবে দেখছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই মুহূর্তে ইন্ডিয়া জোট ছেড়ে তিনি বেরিয়ে গেছেন। ইন্ডিয়া জোট তারা কি এই সুযোগটা কি কাজে লাগাতে পারবে, নাকি এটা নিয়ে তাদের মধ্যে আরো কোনো রকম দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে? দেখো, আমাদের কাছে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে এতে ইন্ডিয়া জোট শক্তিশালী হবে। তার কারণ জেডিইউ তারা এবং নীতিশ কুমার তারা যে অদ্ভুত অবাস্তব দাবি করছিলেন যে বিহারের আসনগুলোর মধ্যে অর্ধেকই তাকে ছেড়ে দিতে হবে বা অর্ধেকের বেশি ছেড়ে দিতে হবে, তাই নিয়ে আরজেডি, কংগ্রেস এবং জেডিইউর মধ্যে আসন বন্টনের যদি চেষ্টা করা হতো তাহলে সেটা খুব কঠিন হয়ে দাঁড়াতো। এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া জোট অনেক বেশি স্বাচ্ছন্দ্য এবং সুবিধা পাবে। মূলত ইন্ডিয়া জোটের অংশীদার আরজেডি এবং কংগ্রেস তাদের মধ্যে আসন বন্টন করবে। এক্ষেত্রে বামপন্থীদের আসন ছাড়া হবে কি হবে না সেই প্রশ্নটা রয়েছে। হয়তো বামপন্থীরা আসন দাবি করবে, কিন্তু তাহলেও সেটা এই জেডিইউর সঙ্গে আসন বন্টনের যে বিরাট সমস্যা এবং ঝামেলা সেটা এড়িয়ে যেতে পারবে। ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে নীতিশ কুমারের জনপ্রিয়তা শেষ হয়ে আসছে, নীতিশ কুমার শেষ হয়ে আসছেন। সুতরাং বিহারের জনতা সব দেখছে, জনতা জনার্দন, জনতা নিশ্চয়ই জবাব দেবে এই দলবদলু রাজনীতির বিরুদ্ধে, এই পাল্টিবাজ রাজনীতির বিরুদ্ধে। এবং নীতিশ কুমার থাকলেন কি না থাকলেন ধর্মনিরপেক্ষ জোটে, তার উপরে তো ব্যাপারটা নির্ভর করে না। ব্যাপারটা নির্ভর করে রামের নাম করে দেশের সাম্প্রদায়িকতার বাড়বাড়ন্ত হবে কিনা, কে কি খায় কে কি পড়বে সেটাও একদল হিন্দুত্ববাদী জঙ্গি মনোভাবাপন্ন লোকেরা ঠিক করে দেবে কিনা, এইসব নীতির উপরে তো নির্বাচনটা হবে। সেক্ষেত্রে নিশ্চয়ই মনে হয় যে নীতিশ কুমারকে জনতা সঠিক জবাবই দিয়ে দেবে। একেবারে একেবারে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ভাষ্যদীপ। একদমই অভিক, যেমনটা তুমি বলছিলে এবং আমাদের পলিটিক্যাল এডিটর আশিস দাও যেমনটা বলছিল, এবং লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে একটা প্রভাব ফেলবে। কারণ আমরা দেখেছি ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল নীতিশ কুমারের বাসভবনে এবং জোটের প্রত্যেকটা সূত্রও বেঁধেছিলেন নীতিশ কুমার। যখন ইন্ডিয়া জোটের মধ্যে প্রত্যেকের একটা ভাবনা ছিল নীতিশ কুমারকে নিয়ে, বা প্রত্যেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নীতিশ কুমার প্রত্যেকের কাছে, এবং সেই জায়গায় নীতিশ কুমারের আজকে ইস্তফা এবং সেই জায়গায় কতটা প্রভাব পড়তে চলেছে তার এই ভোল বদলের জন্য সেটা তো সময়ের অপেক্ষা। তবে ইন্ডিয়া জোট পরবর্তীতে কোন পথে এগোয় সেদিকে যেরকম আমাদের নজর থাকবে। 2013 থেকে যদি আমরা দেখি 2024 পর্যন্ত এই যে বিহারের রাজনৈতিক পটভূমি, সেই পটভূমিতে নীতিশ কুমার প্রায় 5 বার বলা যেতে পারে তিনি শিবির বদল করেছেন, এবং তার এই শিবির বদলের জন্য কিন্তু বারংবার বিহারের রাজনীতিতে পালাবদল হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, রাজ্যপালের কাছে তিনি বেলা 11টার বেশ কিছু পরে ইস্তফা পত্র পেশ করেছেন। তবে ইস্তফা দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ইস্তফা দেওয়ার পর তিনি জানিয়েছেন যে তিনি নতুনভাবে নতুন করে জোট করতে চান, নতুন জোটে তিনি যোগদান করতে চান। কারণ যে জোটে তিনি রয়েছেন সেখানে তিনি কাজ করছেন না কেউই, কারণ সকলেই জোট গঠন নিয়ে প্রস্তুত। এবং আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে আসন রফা নিয়ে, আসন ভাগাভাগি নিয়ে যখন একটা অনিশ্চিত মানে একটা নিশ্চিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় তার ভোল বদল যথেষ্ট প্রভাব পড়বে এমনটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ তারা বলছেন। এবং অভিক, আমরা দেখলাম যে আজকে তিনি বলছেন যে রাজ্যপালকে যে বিধানসভা ভেঙে দেওয়ার জন্য, এবং তার যে এই একের পর এক ভোল বদল, কোথাও গিয়ে জেডিইউ নেতৃত্ব তারা বলছেন যে বিজেপির বিরুদ্ধে কিন্তু তিনি তিল তিল করে এই জোট গড়ে তুলেছিলেন।
একেবারেই ভাস্বতী, এবং সেই ছবি তো আমরা দেখাবোই, এবং তার পাশাপাশি আমাদের কিন্তু আরো একটি খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আজ থেকে ফের বাংলাতে শুরু হয়ে গেছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, এবং জলপাইগুড়ি থেকে রাহুলের এই যাত্রা শুরু হয়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে জাতীয় রাজনীতির ক্ষেত্রে বিহারের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিও তুলে ধরছি। বিহারে সেখানে মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমার তিনি ইস্তফা দিয়েছেন, জেডিইউ সুপ্রিমো। অন্যদিকে রাহুল গান্ধী তিনি যে দুদিনের বিরতি নিয়েছিলেন বিগত দুদিন, সেই বিরতির কাটিয়ে আজ থেকে ফের একবার এই ন্যায়যাত্রা তিনি শুরু করেছেন এই বাংলাতে। এবং এর আগে আমরা দেখেছিলাম এই ন্যায়যাত্রায় প্রথম দিন তাকে কিছুটা হলো সমস্যায় পড়তে হয়েছিল জানিয়ে মল্লিকার্জুন খার্গে তিনিও চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাতে এই যে ন্যায়যাত্রা আজ থেকে শুরু হচ্ছে তাতে যেন কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি না হয়, মসৃণভাবেই যেন এই ন্যায়যাত্রা হয়। জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে আজকে এই পদযাত্রা শুরু হয়েছে এই মুহূর্তে। একদমই অভিক, সেই খবরের দিকে আমাদের নজর তো থাকছেই, তবে সময় এখন একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখতে হচ্ছে আমাদের আসন্ন লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনের আগে একেবারে প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু তাদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। একদিকে যেরকম বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার, অন্যদিকে আজকে কিন্তু জলপাইগুড়ির পিডব্লিউ মোড় থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। আমরা দেখেছিলাম বৃহস্পতিবার রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেটি কিন্তু বাংলার মাটি ছুঁয়েছিল, এবং পরবর্তীতে সফরসূচি কাটছাট করে রাহুল গান্ধী তিনি দিল্লিতে ফিরে গিয়েছিলেন। জলপাইগুড়ির পিডব্লিউ মোড় থেকে আজ দুপুর 2টোয় শুরু হচ্ছে এই পদযাত্রা, এবং তারপর সেখান থেকে শিলিগুড়িতে বাসে রওনা দেবেন রাহুল গান্ধী দুপুর 3:15 নাগাদ। বিকেলে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে সভা রয়েছে। কি অবস্থান জোড়াফুল শিবিরের? ইন্ডিয়া জোট নিয়েও কিন্তু একটা কংগ্রেস তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। অন্যদিকে শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মল্লিকার্জুন খার্গে চিঠিও দিয়েছেন যে কোনো রকম কোনো এই যাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা না ঘটে, রাহুল গান্ধীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য চিঠি দিয়েছেন। পাশাপাশি আপনাদের জানাবো মল্লিকার্জুন খার্গে তিনি কিন্তু ফোনে কথাও বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, যাতে অল্প সময়ের জন্য উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, বিহারে নীতিশ কুমারের ইস্তফা, রাজ্যপালের কাছে ইস্তফা পত্র তুলে দিচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী। একেবারেই ভাস্বতী, আমরা বরং রাহুলের গান্ধীর যে ন্যায়যাত্রা শুরু হয়েছে আজকে বাংলায়, আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, এই মুহূর্তে প্রত্যেকেরই নজর রয়েছে 24-এর লোকসভা নির্বাচন, এবং আজকে দুদিনের বিরতি কাটিয়ে পশ্চিমবঙ্গে আবারও রাহুল গান্ধী তিনি ন্যায়যাত্রা একদিকে শুরু করেছেন, কিন্তু আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে বিহারের রাজনীতিতে সেখানেও যে পালাবদলের ছবি। এই যে পশ্চিমবঙ্গে রাহুলের ন্যায়যাত্রা আজ থেকে শুরু হয়েছে, আজ থেকে তার কি কি কর্মসূচি রয়েছে সেই বিষয়টা জানবো। তার পাশাপাশি আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে বিহারের রাজনীতিতে পালাবদল, সেই নিয়ে কি পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী বা কংগ্রেস তারা কি কোনো রকম কোনো বক্তব্য তুলে ধরতে পারে? জোড়ো ন্যায়যাত্রা 15তম দিন, এবং 15তম দিনে বাংলায় অফিসিয়ালি যেদিন থেকে এই যাত্রা শুরু হচ্ছে, কারণ 25 তারিখ যেখানে যাত্রা শেষ হয়েছিল তা ছিল কোচবিহার, এবং কোচবিহারের পর সেখান থেকেই কিন্তু রাহুল গান্ধী দিল্লির উদ্দেশ্যে চলে গিয়েছিলেন সীমারা থেকে। তারপর দুদিন যাত্রা স্থগিত ছিল, এবং এই দুদিনে রাজ্য রাজনীতি শুধু নয়, জাতীয় রাজনীতিতে যেভাবে একেবারে 180 ডিগ্রি একটা টার্ন দেখা যাচ্ছে বিহারে, সেখানে বাংলায় আগে থেকেই যাত্রা প্রবেশের আগে বাংলায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস বাংলায় একা লড়বে, এবং জোটের মধ্যে তার সম্ভাবনা কতটা ক্ষীণ সেটাও সম্ভাবনা মনে হচ্ছিল। তাই এবার বাংলার পর বিহার এবং যে রাজ্য থেকে চলে এসেছে অসম, এই 3 রাজ্যে প্রতিবেশী রাজ্যগুলোতে এতটাই সরগরম, এবং ভারত জোড়ো ন্যায়যাত্রার প্রভাব একে বলা যায়, নাকি ভারত জোড়ো ন্যায়যাত্রার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই রাজ্যগুলোতে তারা সামনে আনেননি বলে এই কংগ্রেসকে এরকম ব্যাকফুটে আসতে হচ্ছে। যাত্রার মধ্যেই 15তম দিনে রাহুল গান্ধী দিল্লি থেকে এসে গিয়েছেন, আর কিছু সময়ের মধ্যেই এই জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে এখান থেকে যাত্রা শুরু হবে, এবং শিলিগুড়িতে সেখানে গিয়ে তার পদযাত্রা রয়েছে। এখানে পিডব্লিউডি মোড়ে 1.5 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন, এবং শিলিগুড়িতে প্রায় 4-5 কিলোমিটার তার পদযাত্রা রয়েছে। এবং সেখানে যে জনসভা করার কথা, সেই জনসভার পারমিশন দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের তরফ থেকে পুলিশের পারমিশন পায়নি বলে অভিযোগও উঠেছে কংগ্রেস নেতৃত্বের তরফে। কারণ আজকে ছুটির দিন হলেও একটি বিশেষ পরীক্ষা রয়েছে, সেই সরকারি পরীক্ষার জন্য সেখানে জনসভার পারমিশন দেওয়া হয়নি। তবে পদযাত্রা যেহেতু শিডিউলে এসে গিয়েছে, পারমিশন
থাকুক কি না থাকুক, কংগ্রেস নেতৃত্ব বলছে যে তারা জনসমুদ্র জয়লাভ করে দেবে শিলিগুড়িতে। তাই দেখার বিষয়, আজ যে সময়টা, এই যে দুপুর 2টো থেকে যে কর্মসূচি ভারত জোড়ো ন্যায় যাত্রার, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যদি আমি দেখি যে 1 নম্বরে ভারত জোড়ো ন্যায় যাত্রা যা দুপুর 2টোর সময় জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে শুরু হচ্ছে, পদযাত্রা এগিয়ে যাবে শিলিগুড়ির দিকে এবং তারপর উত্তর দিনাজপুরের দিকে রাত্রে সেখানে গন্তব্য। আর ঠিক এই দুপুর 2টোর পর থেকেই বিহার নজর চলে যাবে দেশের মানুষের বিহারের দিকে, যেখানে অলরেডি নীতিশ কুমার এই পদত্যাগের বিষয় নিয়ে বিজেপির সঙ্গে তার যোগসূত্র নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি থাকবে, তৃণমূল কংগ্রেস বিষয়টাকে কিভাবে দেখছেন, কারণ এই সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নীতিশ কুমারকে যখন বিহারে প্রথম সেই বৈঠক হয়েছিল যেখানে বিরোধীরা একত্রিত হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উল্লেখ করেছিলেন যে না বাংলা না দিল্লি, বিহার হচ্ছে সেই জন আন্দোলনের সেই ঐতিহাসিক স্থল যেখান থেকে কিন্তু দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইকে শুরু করা যায়। তাই আজকে নীতিশ কুমারের এইভাবে পাল্টি খাওয়া, যেখানে কংগ্রেস নেতৃত্ব পরিষ্কারভাবে বলছে যে বারবার নিজের সুবিধা দেখে পাল্টি খাওয়া সেই হাওয়া মোড়ক নীতিশ কুমার আবারও নিজের রাজনৈতিক স্বার্থে যেখানে পালাবদল করলেন, সেটা দেশের মানুষ তথা বিহারের মানুষ কিন্তু মেনে নেবে না। তাই কংগ্রেস নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বিহারের রাজনীতি নিয়ে। এবার বাংলার পালা, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব কিভাবে দেখছে, কারণ কংগ্রেসের প্রতি তাদের যে মনোভাব সেটা বাংলায় প্রবেশের আগেই যাত্রা সম্পর্কে এবং আসন ভাগাভাগি সম্পর্কে কিন্তু স্পষ্ট। এবং উল্লেখযোগ্যভাবে আজকের দিনটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিকালেই এখানে হাসিমারায় নামছেন, তিনি কোচবিহার যাবেন। অবাক হওয়ার মতো বিষয় যে কোচবিহার থেকে রাহুল গান্ধী 25 তারিখ বেরিয়ে গিয়েছেন এবং জলপাইগুড়িতে রয়েছেন, যেখান থেকে যাত্রা শুরু করবেন আর 1-1.5 ঘন্টা পরে, সেখানে বিকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তাকে গতকাল মল্লিকার্জুন খার্গে চিঠি দিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য, যাতে কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, পুলিশের কোনো বন্দোবস্ত একেবারে সুচন্দ্রিমা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাই, কারণ পরবর্তী সময় এদিকে আমাদের নজর থাকবে। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা আমাদের সঙ্গে ছিলেন। ভাস্বত, একেবারে এই খবরের আরো আপডেট দেব অবশ্যই অন্যান্য বুলেটিনে আপনাদের। তবে আরো এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।